স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাজনীতিতে হর হামেশা ঘটে মতের বদল, বহু রঙের সমাহার থাকে রাজনৈতিক জীবনও, আবার রং বদলে বহুরূপী হন রাজনীতিবিদরা। এসব নিয়ে আজকের আলোচনা পরিচয়। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। স্বাগত আপনাদের। জনাব শামীম ওসমান, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে আপনার পেশা কি? আমার পেশা বেসিক্যালি বিজনেস, আমি ব্যবসা করি, এটাই মূল পেশা। কি ধরনের ব্যবসা করছেন আপনি? আমার ইন্টিন্টিং আছে, তারপরে কিছু সাপ্লাইজ আছে, এগুলি বেসিক। আচ্ছা, সেই ব্যবসা কি গত 5 বছরে আপনি এমপি হওয়ার পরে সেই ব্যবসা কি বাড়ছে, বা 4-3 বছর ধরে আপনি এমপি আছেন? এমপি হওয়ার পরে কমেছে, একটু এমপি হওয়ার পরে কমেছে। সময় দিতে পারছি না তো, সময় দিতে এখন ছেলে দেখে ম্যাক্সিমাম, ছেলে ম্যাক্সিমাম ব্যবসা দিচ্ছে। আলাল ভাই, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে আপনার পেশা কি এবং আপনি সংসার কিভাবে চলে, যদি আমি প্রশ্ন করি। আপনাকে ধন্যবাদ। আমার পেশা বহু বছর ধরেই একজন আইনজীবী। কোর্টে প্র্যাকটিস করার মাধ্যমে আমার মূল আয়টা হয়। এই সঙ্গে অন্য কিছু আনুষঙ্গিক কাজকর্ম আছে যেগুলো সিজনাল, সাময়িক। রাজনীতি করার কারণে আপনার পেশাগত জীবনে কোনো প্রভাব ফেলে কিনা? হ্যাঁ, অনেক প্রভাব ফেলেছে। যেমনটা আমি ইদানিংকালে শুধুমাত্র হাইকোর্ট ছাড়া বা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ছাড়া অন্য কোথাও আমার এই প্র্যাকটিসটা করতে পারছি না। আচ্ছা, কারণ এটা একটা হোল টাইম জব। আর যে পলিটিক্সটা আমি করছি সেই পলিটিক্সটাও একটা হোল টাইম জব, পদের দায়িত্বশীলতার কারণে। এইটা আপনাকে কম্পেনসেট করে কিভাবে? মানে আপনি সেই কম্পেনসেশন কিভাবে নেন? আমি কম্পেনসেশনটা নেই যেহেতু আমি উচ্চ আদালতে এই প্র্যাকটিসটা করি। নিম্ন আদালতের চেয়ে সঙ্গত কারণে উচ্চ আদালতে পারিশ্রমিকের পরিশ্রমটা বেশি থাকে। জনাব শামীম ওসমান, আপনি যে মানে এমপি হওয়ার কারণে সময় দিতে পারছেন না ব্যবসায়, সেটা তো আপনার একটা আর্থিক ক্ষতি আছে, সেই আর্থিক ক্ষতিটা আপনি পুষিয়ে নেন কিভাবে? না, এখন তো ছেলে বড় হয়ে গেছে মোটামুটি, আল্লাহর রহমতে। তো আমরা তো বিজনেস পরিবারের ছেলে। আমার দাদা বিজনেসম্যান ছিলেন বাংলাদেশের, উনি বিজনেসের জন্য খান বাহাদুর টাইটেল পেয়েছিলেন। আমার বাবাও ব্যবসা ছিলেন, চাচারা প্রথম বাংলাদেশে জুট মিল করেছিলেন। আমার বড় ভাই ওয়ান অফ বিকিমির প্রেসিডেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট। গার্মেন্টস আছে, তারপরে ফার্মিং আছে আমাদের। তো ফ্যামিলি বিজনেসও আছে, প্লাস আদার্স বিজনেসও আছে। ঠিক, রাজনীতিতে আসার কারণে আপনার অর্থনৈতিক কোনো ক্ষতির সম্মুখীন আপনার হতে হয়নি? ক্ষতি বলবো না, আল্লাহর কাছে শুধু এইটুকু শুকরিয়া করবো যে আল্লাহ যেভাবে রেখেছেন অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাজনীতি করার কারণে কি কোনো সময় আপনার ব্যবসায়িক সত্তা আপনাকে বলে যে আপনি আসলে রাজনীতি করার কারণে ব্যবসা আরো বাড়াতে পারলেন না, এরকম কখনো হয়? হ্যাঁ, সেটা হয়। আমি আসলে আমি বিজনেসটা ভালো বুঝি, খারাপ বুঝি না। বাট যেই সময়টা আমার দেওয়া উচিত সেই সময়টা দিতে পারলে আরো ভালো করতাম। আর তাছাড়া পলিটিক্যালি পট পরিবর্তনের সময় তো কিছু ঝামেলা হয়। পলিটিক্যালি পট পরিবর্তন হলে আপনারা, যেমন 2001-এর পরে সমস্ত ব্যবসা বাণিজ্য লাটে উঠেছিল। তাহলে সেটা পুষিয়ে নেওয়ার জন্য 2006 থেকে কোনো কিছু করলেন, কোন উদ্যোগ? বা যখন ওই সরকার না, ওইরকম আমি সরকারি ব্যবসায় আজ পর্যন্ত কোথাও যাইনি। সরকারি ব্যবসা আজ পর্যন্ত কোথাও যাননি। আমরা আবার একটু আলাল ভাই আপনার কাছে আসি যে সম্প্রতি আপনি আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যাবে বলে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি যায়নি। তারপর আপনার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়, কোনো নির্ভরযোগ্য সিদ্ধান্ত ছাড়াই কি আপনি এমন কথা বলেছিলেন? এটার মাঝখানে, আপনার কথার মাঝখানে একটু সংশোধনী আছে, সেটা প্রথমেই বলি। সেটা হচ্ছে যে আমার ফোন নাম্বারটা বন্ধ হয়নি। বাংলাদেশে ওই টেলিফোন কোম্পানির যত ফোন ছিল সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে সিটি সেল। আচ্ছা আচ্ছা, আমার ফোন নাম্বারটা ছিল সিটি সেল, আপনার মনে থাকার কথা। সেই কারণে সবগুলো বন্ধ হয়ে গেছে। আমি একটি পরিবর্তিত নম্বর ব্যবহার করেছি, যেটা তাৎক্ষণিকভাবে হয়তো সবাই পায়নি, ইদানিংকালে সবাই জানেন আবার সেই পরিবর্তিত নাম্বার। আর যেটা হচ্ছে যে আমি যে কথা বলেছিলাম যে আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক আবহাওয়াটা ঠিক রাখে এবং বেগম খালেদা জিয়া কিছু কিছু ঘটনার বিষয়ে, বিশেষ করে 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে যখন তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে দেখতে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তখন যে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তেমন পরিস্থিতি না হলে আমরা যাওয়ার আশা রাখি এবং আমরা আপনাদেরকে দোয়া করব, আশীর্বাদ করব ইত্যাদি বলেছিলাম আর কি। কিন্তু পরবর্তীতে এটা আপনার অনুমতি নিয়ে প্রথম আলোতে যে ছাপা হয়েছে যে আপনার কোর্ট, সেটি হচ্ছে যে আপনারা খুশি হয়েছে, আমরা দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত, আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই, সৌজন্যবোধ দেখে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন নাই, কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার কথা বলেছেন, বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আমরা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন, আমরা যাব। এই হচ্ছে আপনার কোর্ট। হ্যাঁ, কোর্ট এটা হলো পরেরটুকু, যেটুকু পত্রিকার মানে কি বলে প্রতিপাদ্য বিষয়, অতটুকুই করেছেন। এর আগে আমি এই কথাগুলো বলেছি যে প্রোভাইডেড দিস এন্ড দিস। আচ্ছা, তো সেইখানে আমরা দেখলাম যে শুধুমাত্র 14 দলের 2জন প্রতিনিধি বাদে অন্য যারা যাচ্ছেন তাদেরকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের দলের মধ্যে থেকে একটি বড় অংশ
এবং সিনিয়র নেতারা বললেন যে এত লাশ, এত গুম হওয়া নেতা, এত পরিবারের চোখের অশ্রু, কান্না, এর উপরে দাঁড়িয়ে এই যারা ক্ষমতায় আসীন আছেন তাদের সম্মেলনে অংশগ্রহণ করাটা নেতাকর্মীদের কতটা মনে ব্যথা দেবে অথবা আশা সঞ্চার করবে, এটা চিন্তা করার বিষয় আছে। শামীম ওসমান, আপনি বলেছেন যে কোনো মূল্যেই আনোয়ার হোসেনকে দলের মানে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন, যে কোনো মূল্যে আপনি আনোয়ার হোসেনকে সমর্থন দিয়েছেন। আনোয়ার হোসেনকেই আপনি আসলে মেয়র প্রার্থী হিসাবে দলের নমিনেশন পাওয়ার জন্য আসলে আপনার চেষ্টা করবেন, এবং আপনি বলছেন যে আইভি রহমান যিনি এখন মেয়র আছেন তাকে যে তিনি যাতে কোনোভাবেই না পান নমিনেশন। কোথায় বললাম? আমি কি কোট করব আপনাকে? জি, আমি তো বলিনি এরকম কথা। বিগত সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, গত নির্বাচনে আইভিকে বিজয়ী করানোর জন্য শফিক রেহমানের বাসায় জামাতের সঙ্গে $5 মিলিয়ন লেনদেন হয়েছিল। আমার আগের দিন আর নাই, আমি আগের শামীম ওসমান থাকলে অনেক কিছু দেখিয়ে দিতাম, তাকে ধোপার মতো ধুয়ে ফেলতাম। আমার মনে হয় যে আপনি বোধহয় এটা কোনো লোকাল পত্রিকার কথা বলছেন নাকি? বাংলা ট্রিবিউনের কথা বলছি আমি। আচ্ছা, আমি ঠিক জানি না। প্রথমত হচ্ছে যে একটা করে শেষ করি। বৃহস্পতিবার বর্ধিত সভায় বক্তারা বলেছেন আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আইভি যেন কোনোভাবেই দলের নমিনেশন না পান সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। বক্তারা, আমি না। হ্যাঁ, যেটা হচ্ছে যে ওখানে আমাদের যে 27টা ওয়ার্ড আপনি ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে আনোয়ার হোসেনকে জয়ী করার। আমার মনে হয় এটা ঠিক না। জি, আমি গত 29 তারিখে একটা জনসভা করেছি, যেটা আপনার টেলিভিশন নিউজে দেখিয়েছে, জন্য ধন্যবাদ, এবং 6-7টা টেলিভিশন চ্যানেল লাইভ দেখিয়েছে। রাইট। তো সেখানে নারায়ণগঞ্জের ইতিহাসে এত বড় সমাবেশ হয়নি। সমাবেশটা ছিল এইভাবে যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়। তো ওই 3টা সাবজেক্ট তো আমরা বলেছি। আধুনিক নারায়ণগঞ্জের প্রত্যয়ে যে ঘটনাটা হয়েছে সেখানে আমি খুব পরিষ্কারভাবে বলেছি যে সকল সিদ্ধান্তের মালিক হলেন আমাদের দলের নেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, আইবিকে শুধু আমি এইটুকু রিকোয়েস্ট করেছি, ও বিভিন্ন সময়, যেমন যখন ও নির্বাচিত হওয়ার আগে, আলাল ভাই সামনে আছেন, বিএনপির সাথে যোগাযোগ করেছে, এটা আমি বলছি না, বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট এই যে আজম সাহেব, উনি নারায়ণগঞ্জে একটা জনসভায় কয়েকদিন আগে গেছিলেন, যে উনি বলেছিলেন যে আমরা শামীম ওসমানকে হারানোর জন্যই আমরা তৈমুরকে বসিয়ে আইবিকে সমর্থন দিয়েছিলাম। এটা বিএনপি অ্যাডভাইজার বললেন, সব পত্রপত্রিকা এসছে। আচ্ছা, সেখানে ওই সময়টা দেখা গেল যে আমার ছোট বোন আইভি আমাদের দলের নেত্রীকে নিয়ে জাস্ট আফটার দ্য ইলেকশন নেত্রীকে নিয়ে কিছু কমেন্ট করলো এবং দলকে নিয়ে কিছু কমেন্ট করলো। তার কিছুদিন পরে যখন আবার 14 তারিখ এই যে 2014 নির্বাচনটা হলো, তখন যখন একটা ভীষণ বাজে অবস্থা সৃষ্টি করলেন আমাদের বিএনপি নেতারা, 3 মাসের যে আন্দোলন হলো, জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, তখন আবার অনেকে ধারণা করলো যদি আবার একটা 111 হয়। তখন আবার দেখলাম যে ও চলে গেল ডক্টর কামাল হোসেন এবং মাহমুদুর রহমান মান্না ভাইদের সাথে, উনি যে আবার মিটিং করলেন। তখন আবার দেখলাম খালেদা জিয়ার পক্ষে কথা ছেড়ে দিয়ে ও বলল, যেটা প্রথম আলোর গোলটিপিকে বৈঠকে বলেছে, যে 2 নেত্রী দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন। আবার বলেছে সেই সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমি শেষ করে দিই। তো সেখানে আমাদের খুব পরিষ্কার বক্তব্য হয়েছে লক্ষাধিক সমাবেশের সামনে, যে নারায়ণগঞ্জের মানুষকে জিজ্ঞেস করেছি, আপনারা কি যদি আমার নেত্রী যদি দয়া করে আনোয়ার হোসেন সাহেবকে সুযোগ দেন, তাহলে কি আপনারা তাকে সমর্থন করবেন? সবাই হাত তুলে জানিয়েছে। বাট আমি খুব পরিষ্কারভাবে বলেছি, সকল সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছেন আমার দল এবং দলের নেত্রী। উনি যা দিবেন সেটা আমি না। আইবির কাছে শুধু একটা রিকোয়েস্ট করেছি আমি, যে দলের নেতাকর্মীরা যেমন আপনি আমাকে গালি দেন, খারাপ কথা বলেন, হয়তো আপনি আমাকে সরি বলে মেনে নিব, বাট আপনি যেমন মাকে বলেন তা আমি কিন্তু মানতে পারবো না, বিকজ মাদার শেখ হাসিনা ইজ লাইক আওয়ার মাদার। কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আইভি রহমান বিরূপ মন্তব্য করেছেন, সেটি আপনার বক্তব্য। আমরা তো এরকম কোনো কথা, আমার কাছে পেপার কাটিং আছে, সব মানে আমার কাছে সবগুলি পেপার কাটিং আছে, ভিডিও ফুটেজ আছে, সবকিছু আছে। সেই ভিডিও ফুটেজের মধ্যে তিনি বলেছেন যে সবকিছু আছে। আমি শুধু বলেছি ভুল তো মানুষ করতেই পারে, ভুল করতেই পারে। যে আমি বলেছি তুমি যদি মানুষের, ওই জনসভায় বলেছি, ইউ আর মাই, তুমি আমার ছোট বোন, ছোট বোন হিসেবে মানুষ ভুল করতে পারে, সরি বলে তো কেউ ছোট হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ডেকে তুমি দুঃখ প্রকাশ করো, দুঃখ প্রকাশ করলে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করেন, আর নেতৃত্ব ক্ষমা করেন সবাইকেই। ওনার মন তো বিশাল সমুদ্রের মতো। আমার মনে হয় যে আমরা একটু আলাল ভাইয়ের কাছে একটু আসি। আলাল ভাই, আপনি কি এরকম কোনো বক্তব্য শুনেছেন যে আইভি রহমানকে যাওয়ার ব্যাপারে, বা আপনারা এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা যে শফিক রেহমানের বাসায় $5 মিলিয়ন লেনদেন হয়েছিল আইভি কে বিজয়ী করার জন্য? এটা কিন্তু শফিক রেহমানের বাসায় $5 মিলিয়ন, এটা কোথায় বলা হয়েছে? আপনাকে কোট করে বলা হয়েছে বাংলা ট্রিবিউন পত্রিকা। এটা অথেন্টিক না।
যে আপনি এরকম কথা বলেছেন? এটা বলা হয়নি, যেটা বলা হয়েছে আওয়ামী লীগের কোট করে বলছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মিটিং এ আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক, যেটা আপনাদের সমস্ত পত্রপত্রিকা করেছিল, উনি বলেছিলেন তখন যে এখানে একটা বিশাল অঙ্কের লেনদেন হয়েছিল দুটি রাজনৈতিক সংগঠনকে মিডিয়া দ্বারা, জাস্ট ওনার কথা ছিল। আলাল ভাই এইরকম কোনো কিছু কি আবার অ্যাডভোকেট আহমেদ আজম খানের কথা বললেন? জি, এটা আমার কাছে পেপার কাটিং আছে। যে জনাব শামীম ওসমান, আপনি আহমেদ আজম খান সাহেবের বক্তব্য সম্পর্কে আমি জানি না, যদি উনি সাম্প্রতিককালে বলে থাকেন গত 3 মাস আগে, তখন হয়তো আমি দেশে ছিলাম না, গত 3 মাস আগে আমি দেশে ছিলাম না, আমি এ সম্পর্কে ওয়াকিবহাল না। আর দ্বিতীয় হচ্ছে, বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কোনো সিদ্ধান্তে শফিক রেহমানের জড়িত থাকার কথা না, কারণ তিনি বিএনপির কোথাও কোনো পদে নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে, শফিক রহমান সাহেব তো দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, গত 5 বছরের উপরে হয়ে গেল। 5 বছর আগে সেটা হচ্ছে ইলেকশন আগের কথা বলা হয়েছে, যে ইলেকশন আগে বলেছেন, কিন্তু বিএনপির এরকম কোনো সিদ্ধান্তের কথা আপনি আসলে শুনেন? না, বিএনপির এরকম কোনো সিদ্ধান্তের কথা আমি জানি না। আর বিএনপির মানে রাজনৈতিক একটা কি বলে, বিভিন্ন রকমের কলা কৌশল থাকে, সেই কৌশলের কারণে অনেক সময় অনেক কাজ করতে হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিএনপি এতটা করতে পারেনি আমার মনে হয়, এখানে দলের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে ফায়দা লুটতে হবে, আমাদের তো তাতে কোনো লাভ নেই। আলাল ভাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আবার সামনে আসছে। গত সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে তৈমুর আলম খন্দকারকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্তটি সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? এবছর সিটি কর্পোরেশন নির্বাচন যে নারায়ণগঞ্জ হবে, সেটিতে নিশ্চয়ই বিএনপি অংশগ্রহণ করবে, সে ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনাটা যদি একটু বলেন। গত বছর একদম শেষ মুহূর্তে, গতবার রাতে 12:30 ওইটাই আদম সাহেব বলেছেন, যে আদম সাহেব ওইটাই বলেছেন, এবং সব জাতীয় পত্রিকায় এসেছে। কোনো পরিকল্পনার অংশ ছিল আসলে, মানে তৈমুর আলম খন্দকারকে নির্বাচন থেকে প্রত্যাহার? না, দেখেন, একটা নির্বাচনের ঘন ঘন কিন্তু একটা অ্যাসেসমেন্ট করা হয়। আপনি যেভাবে এখন পোস্টমর্টেম করছেন, কতক্ষণ শামীম ওসমান ভাইয়ের, কতক্ষণ আমার, কতক্ষণ আওয়ামী লীগের, কতক্ষণ বিএনপি, এরকম নির্বাচনে হিলারি ট্রাম্পের পোস্টমর্টেম কিন্তু হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে, যে সর্বশেষ জরিপটা কি। সর্বশেষ জরিপের উপরে ভিত্তি করেই বিএনপির হাইকমান্ড থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যে আপনারা আসলে নিরপেক্ষ নির্বাচন, যেটি বলা হয়েছে পরে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেজন্য না এই মানে সিদ্ধান্তটি কি হয়েছে? কিছু সিদ্ধান্ত হয় না। সিদ্ধান্তটি হয়েছিল এইভাবে যে সেখান থেকে আমাদের যিনি প্রার্থী আছেন তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন। আমি একটু বলি, আলাল ভাই যদি অনুমতি দেয়, সিদ্ধান্তটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। প্রাপ্যতা কেন এই বলবো, যে আমি ভীষণ অনার্ড হয়েছি সিদ্ধান্তে। আচ্ছা, যখন রাতে 12:30টার সময় বিএনপি নেত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এত বড় দলের একটা নেত্রী, 12:30টার সময় তৈমুর আলম খন্দকার, যিনি একটা সিনিয়র নেতা এবং ওনাদের কেন্দ্রীয় কমিটির নেতা, তাকে বসিয়ে দেওয়ার পরে যখন এই ভদ্রলোক কাঁদছিলেন যে কোরবানির গরুকেও সময় দেওয়া হয়, আমাকে সেই সময়টা দেওয়া হলো না, আমাকে কোরবানি করা হলো। এই কোরবানিটা কেন করেছেন, এটাই আজম সাহেব যে বলেছেন নারায়ণগঞ্জে, যে আমরা শামীম ওসমানকে ঠেকানোর জন্য করেছি। বিএনপির এত বড় নেত্রী আমাকে নিয়ে চিন্তা করে, যাদের 1,28,000 ভোট ছিল তার আগে নির্বাচনে, সেইখানে আমাকে ঠেকানোর জন্য, যে ছোট্ট একটা কর্মীকে, শেখ হাসিনার কোটি কর্মীর মধ্যে একটা কর্মীকে ঠেকানোর জন্য রাত জেগে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই জন্য সিরিয়াসলি খুব অনার্ড যে আমি শেখ হাসিনা একজন একনিষ্ঠ কর্মী। নারায়ণগঞ্জে সর্বশেষ যে নির্বাচন হয়েছে 2014 সালের জুন মাসে নারায়ণগঞ্জ 5 আসনে, যেটি হচ্ছে জাতীয় নির্বাচনে, সেই নির্বাচনের উপনির্বাচনে প্রার্থী ছিলেন আপনার ভাই জনাব সেলিম ওসমান। তো ভোট মানে কোট আনকোট পত্রপত্রিকাগুলো এরকম বলছে যে ভোট কেন্দ্র দখলের সুযোগ না দেওয়া, আপনি সহকারী পুলিশ সুপার বশিরউদ্দিনকে মোবাইল ফোনে হুমকি গালিগালাজ করেছিলেন। সরকারি পেশাজীবী অনেকের সাথে এই ধরনের অসদাচরণের অভিযোগ প্রায় উঠছে আপনাদের বিরুদ্ধে। এর কোনো ব্যাখ্যা আপনি আমাদের দিবেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরি শামীম ভাই আপনার কাছে, বিরতির পর আমরা জনাব শামীম ওসমানের কাছে শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। 2014 সালে জুন মাসে নারায়ণগঞ্জ 5 আসনের উপনির্বাচন নিয়ে কথা হচ্ছিল, যে ভোট কেন্দ্র দখলের সুযোগ না দেওয়ায় কোট আনকোট আপনি সহকারী পুলিশ সুপার বশিরউদ্দিনকে মোবাইল ফোনে হুমকি ধামকি ও গালিগালাজ দিয়েছেন। আপনি অনেক সরকারি পেশাজীবী এবং সহ অনেকের বিরুদ্ধেই অসাধারণের অভিযোগ আপনার বিরুদ্ধে প্রায় উঠে, সেটির কি রকম জবাব আপনি দেখেন? পলিটিক্স করতে গেলে সারা পৃথিবীর যে দেশটা সবচেয়ে বড় দেশ এখন বলে গণতান্ত্রিক রাষ্ট্র, যেই অভিযোগ ট্রাম্প আর হিলারির বিরুদ্ধে আসতেছে, তার 1,00,000-এর 1 ভাগও বোধহয় আমাদের বিরুদ্ধে আসে না। আর আপনার পয়েন্টই কিন্তু আপনি একটা ভালো উত্তর দিয়েছেন। আমার বড় ভাই সেলিম ওসমান নির্বাচন করছেন, আপন বড় ভাই, অন্য পার্টি থেকে করেছেন, বিপুল ভোটে পাশও করেছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আপনি বলছেন সেন্টার দখল করতে না দেওয়ার কারণে খেপেছি, তার মানে ইলেকশনটা ফেয়ার হয়েছে এবং কেউ ইলেকশন নিয়ে প্রশ্ন তুলে নেই। ফেয়ার ইলেকশন উনি বিপুল ভোটে পাশ করেছেন। আর একটা এএসপি, এবং সেই এএসপি কিন্তু ট্রাফিকের এএসপি, যারই এসপি হোক, আমি বলি আপনি বকা দিয়েছেন কিনা? তার সাথে টেলিফোনে বকা দেওয়ার মতো, আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট, তাকে আমার বকা দিতে হয়?
আর আমাকে তাকে বলতে হয়, আমাকে বলতে গেলে এসপি কে বলতে পারি, সেটা হচ্ছে লোকাল চেয়ারম্যানের সাথে, ওই এলাকার চেয়ারম্যানের সাথে তার কিছু দ্বন্দ্ব হয়েছে। আপনি তাকে টেলিফোনে বকা দিয়েছেন? এবং মজার ব্যাপারটা হচ্ছে আপনি তাকে টেলিফোনে বকা দিয়েছেন কিনা? না, আরো মজা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউয়াসলি তারপর নারায়ণগঞ্জে ছিল। নারায়ণগঞ্জে থাকতেই পারেন, মানে আপনার তো আর সেই দিন নাই যে আপনি নারায়ণগঞ্জে এসপি চেঞ্জ করে দিবেন, আছে? না, সেই দিন নাই আমার দল, মানে আপনি বলেছেন যে আপনার এই দিন নাই, কারণ আপনি বলছেন যে আপনার আগের দিন নাই, সেটা আপনার কথা। না, আগের দিন বলতে আমি যেটা আপনাকে বোঝাচ্ছি, দেখেন আমি স্পষ্টভাবে কিছু কনফেস করতে চাই ইন ফ্রন্ট অফ ইউ, যেটা আমি জনসভায় করেছি। 2001 এর আগ পর্যন্ত আমার রাজনীতি ছিল আমার জন্য এবং আমার দলের জন্য। বাট আফটার 2001 আমি যখন বম ব্লাস্টে বেঁচে যাই, আমি একটা জিনিস বুঝি, পৃথিবীতে সবকিছুর মালিক আল্লাহ। এবং ইন কোরআনে বলেন আপনি, কিংবা যে কোনো ধর্মে বলেন, আল্লাহ নিজে বলছেন আমি তোমার ঘাড়ের রগের থেকেও তোমার কাছে অবস্থান করি। রাইট। আমার নেত্রী আমাকে একটা শিখিয়েছেন জিনিস, যে তুমি বম ব্লাস্টে মরো নেই, আমিও মরে নেই। সো যেই কদিন বেঁচে আছো মানুষের জন্য কাজ করো, মানুষের ভিতরে সৃষ্টিকর্তা, মানুষের ভিতরে আল্লাহ। 2001 এর পর থেকে এই পর্যন্ত আমার রাজনীতি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। এবং আমি একটা এর মধ্যে কনফেশন পার্টটা কোনটা? হ্যাঁ, কনফেশন পার্ট তো যে সামথিং আমরা জানি না সেরকম না, কনফেস করলাম এটা যে 2001 এর আগ পর্যন্ত আমরা রাজনীতি করেছি আমার জন্য, দলের জন্য। আচ্ছা, বাট আফটার 2000 যেই বম ব্লাস্ট থেকে আমি বেঁচেছি, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে কারোর নির্দেশে কিছু হয় না। এবং যেহেতু এটা বিশ্বাস করি, একটা পলিটিশিয়ান ইচ্ছা করলে একটা মানুষকে কষ্ট দিতে পারে, উপকার করতে পারে, আমরা পারি না সবকিছু, কিন্তু যদি একটু ভালো ব্যবহার করি, একটু কাঁধে হাত দেই, মানুষটা খুশি হয়। আর এই মানুষটা খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া। রাইট, দিস ইজ মাই পলিটিক্স জাস্ট নাও। না, একটা জিনিস একটু আমার খুব জানতে ইচ্ছে করে, বম ব্লাস্ট বলতে কি আপনার চাষাড়া অফিসে সেটা তো 2001 এর পরে না, 2001 এর 16 জুন আমরাই ক্ষমতা ছিলাম। 2001 এর 16 এবং আমি এখনো বিচার পাইনি। 2001 এর 16 জুন তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমি আবার মানে সে সময় সরকারি চাকরিতে ছিলাম, ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব ছিল। আলাল ভাই, এই জন্য আলাল ভাই আপনি প্রায় এই ধরনের বক্তব্য রাখেন যে আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা। এটা কি কেবলই বিরোধিতার খাতিরে রাজনৈতিক বক্তব্য, নাকি এর পিছনে সত্যি কোনো নির্ভরযোগ্য তথ্য রয়েছে? না, তথ্য আছে, অনেক তথ্য আছে, আমাদের সাথে একটু শেয়ার করা যাবে কি? হ্যাঁ, কেন যাবে না? ঐতিহাসিকভাবেই এটা সারা দেশের মানুষ জানে, একটু যারা বয়স্ক তারা আরো বেশি জানে। আপনি দেখবেন যে সদ্য স্বাধীন দেশে 16 ডিভিশনের যে জন্মটি হয়েছিল, মূল মুক্তিযোদ্ধারা যখন বেশিরভাগই যার যার নিজের পেশায় ফিরে গেছেন, সার্টিফিকেটের অপেক্ষায় থাকেন নাই, তখন কিন্তু এই 16 ডিভিশনের আমদানি, তারা এসে মুজিব বাহিনীর নামে ইত্যাদি বাহিনীর নামে তারা প্রকাশ্য অস্ত্র প্রদর্শন শুরু করলো। এবং আমাদের মনে আছে যে তখন অনেকেই অস্ত্র জমা না দিয়ে নিজেদের কাছে রেখেছিলেন, যেগুলোর বহিঃপ্রকাশ আমরা পরবর্তীতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে 73-এ ব্যালট বাক্স ছিনতাই, বোমা ফাটিয়ে, গুলি করে, সেই থেকে শুরু করে শহীদ মিনারে নারীদেরকে লাঞ্ছিত করার ঘটনা থেকে শুরু করে অনেক অনেক ঘটনা, 73-এ 7 মার্ডার, অনেক ঘটনা, হ্যাঁ অনেক ঘটনা হয়েছে। তখন পর্যন্ত কিন্তু বিএনপির জন্ম হয়নি, বা আওয়ামী লীগের মধ্য থেকে, আওয়ামী লীগের গর্ভ থেকে জাসদ নামে একটি সংগঠনের জন্ম হয়েছিল কেবল, মানে জাসদকেও আওয়ামী লীগের, হ্যাঁ আওয়ামী লীগের গর্ভ থেকেই। এবং সেই জাসদই কিন্তু, সেই হাসানুল হক ইনুরাই কিন্তু এই যে তৎকালীন বুয়েটের ছাত্র না, আমি এই জায়গা পর্যন্ত নিয়ে আসি, একটু একটা মিনিট সময় দেন। বুয়েটের ছাত্র নিখিলের মাধ্যমে যাত্রাবাড়িতে বসে বোমা তৈরির উপাদান ওই সময় করতে গিয়ে নিখিল মারা গেল, তারপর থেকে সেই বোমার নাম দেওয়া হলো নিখিল বোমা। সেই থেকে আজ অবধি সর্বশেষ আপনি দেখেন সেই গোপালগঞ্জে 86 কেজি ওজনের বোমা উদ্ধার করা, তৎকালীন প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনার ওইখানের উপস্থিতিকালীন সময়, এই যে নারায়ণগঞ্জে শামীম ওসমান ভাই যেখান থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন, এইটা কি আপনার কাছে কাকতালীয় মনে হয়? যে কোনো বোমা হামলায় আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগ আদর্শ বিশ্বাস করে যারা, তারাই আক্রান্ত হচ্ছে? আমি বলি, এটা কি একটু কাকতালীয় মনে হয় যে ধরেন 21শে আগস্টে বোমা হামলা আওয়ামী লীগের হয়, রমনা বটমূলে হামলা হয়, শামীম হোসেনের উপরে হামলা হয়, না 21শে আগস্টটা হয়েছে তো বিএনপির ক্ষমতায় থাকাকালীন, রাইট, মানে ক্ষমতায় যেই থাকুক হামলাটা আওয়ামী লীগের লোকজনের উপরই হয়। আমরা এটা কি খুব কাকতালীয় কিনা? হ্যাঁ, হতে পারে কাকতালীয়। কারণ হচ্ছে কি, এটা কাকতালীয় হতে পারে এই কারণে যে আপনি দেখবেন এই মুফতি হান্নান, তার সম্পর্কে দৈনিক ইত্তেফাকে যে আমরা রিপোর্ট পড়েছি, সেই রিপোর্টে আমরা দেখেছি যে এই সর্বশেষ আওয়ামী লীগের কাউন্সিলে যিনি ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তিনিই প্রথম মুফতি হান্নানকে শেল্টার দিয়েছেন গোপালগঞ্জে। এটা দৈনিক ইত্তেফাকের রেফারেন্সে আমি বলেছি। এবং একটি সাবান ফ্যাক্টরি তৈরি করে সেইখানে তাকে জায়গা দিয়েছেন। সেই মুফতি হান্নানে আসেন আপনি শায়েক আব্দুর রহমান বাংলা ভাইয়ের যিনি, আপনি কি এরকম বলেছেন যে নিজেদেরকে মেরে ফেলার জন্য তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে? এরকম নো, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হচ্ছে, তারা কাউকে মেরে ফেলার জন্য না, তারা অসতর্কতার কারণে হোক
অথবা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের কারণে হোক, মাসেল মেকিং এর জন্য নিজেরা দৈত্য তৈরি করছে, সেই দৈত্য তাদেরকে ধ্বংস করার জন্য পরবর্তীতে আবার ব্যবহৃত হচ্ছে, লাইক ফ্র্যাঙ্কেনস্টাইন। আমি একটু বলি, এই জন্য আমি সবসময় বলি, এবং এখন আবার সেই সন্ত্রাস জঙ্গিবাদের অন্যতম একজন কারিগর হাসানুল হক ইনু, তিনি আওয়ামী লীগের পলিসি মেকিং এর মধ্যে একটা বিশাল ফ্যাক্টর হিসেবে ইদানিং পরিচিত হচ্ছেন। আমি একটু যেন শামীম ওসমানের কাছে আসার আগে এটি একটু বলতে চাই যে বিএনপির জনসভা থেকে একাধিকবার এটি বলা হয়েছে যে শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার, তিনি অনেক রকম কাজ করছেন, তিনি এই করছেন সেই করছেন সেরকম করছেন, সেটি এরকম আপনি বলবেন কিনা? আপনি না, আমি এরকম ঢালাওভাবে বলবো না, তবে শামীম ওসমান সাহেব এখানে উপস্থিত আছেন। বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময় 1996 থেকে 2001 যখন আমরা লং মার্চ শুরু করেছিলাম, তখন বাধা সৃষ্টি করে ওই জায়গাটা অবস্ট্যাকেল করে একটা অচল অবস্থার তৈরি করেছিলেন উনি, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, অর্থাৎ ওনার মাসেল এবং ওনার শক্তি সেটা প্রদর্শন করার মাধ্যমে। তখন থেকে আমরা বলেছি যে এই এলাকায় সন্ত্রাসের স্পেসিফিক। আচ্ছা, এটা আগে একটু বলি, আমি মনে হয় আলাল ভাই সিনিয়র রাজনীতিবিদ, আমার চেয়ে অনেক সিনিয়র। যারা ভিকটিম হয় তারা বুঝে ভিকটিম হওয়ার কষ্ট কত। 16 জুনে আমি ভিকটিম, তো আমারটার মধ্যে কিন্তু আরডিএক্স ফুটানো হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত আরডিএক্স ফুটানো হয় কোথায়? তো 16 জুনে যখন আরডিএক্সটা ফুটায়, আমি রক্তের উপরে শোয়া ছিলাম। রক্ত যে কত গরম আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার সাথে যারা ছিল, আমার বন্ধু চন্দন এখনো আছে, জীবিত আছে যারা, ওদের পা উড়ে যে মিনিমাম 500 গজ দূরে যে পড়েছিল। যারা করেছিল ঘটনা তারা কিন্তু দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। মুরসালিন মুনতাকিম 2 ভাই, ওবায়দুল্লাহ নামে একজন লোক আছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বাসায় গোলাম আজম প্রথম যে ছিল বাংলাদেশে আসার পরে, নাগরিকত্ব পাওয়ার আগে। আচ্ছা, তো আমার বড় ভাই যেটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন, ইনু ভাই টিনু ভাই এদিকে ঘুরিয়ে দেন, আমরা যেভাবে ঘোরাতে ঘোরাতে থাকি না, তাহলে এই বম কিন্তু কাউকে দেখে মারে না। আমি যেদিন আহত হয়েছিলাম, আমাকে বলা হয়েছিল বিএনপি থেকে এই বোম আমার অফিসে আমি ফুটিয়েছি। কেন? শেখ হাসিনার নিরাপত্তা আইন পাশ করার জন্য। আমার যখন জ্ঞান ফিরেছে, আমি যখন কাতরাচ্ছি, আমাকে জিজ্ঞেস করছিল সব পৃথিবীর সাংবাদিকরা, আপনি কিছু বলবেন, কিছু বলবেন? আমি কিন্তু বলি নাই যে আমাকে বাঁচান। আমি একটা কথা বলেছিলাম, আমার মনের ভিতর তখন হচ্ছিল, আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। আমার লিডারের প্রতি আমার ভালোবাসা, আমার নেতৃত্ব, আমি মরে গেলে কিচ্ছু হবে না দেশের, কিন্তু শেখ হাসিনা মরে গেলে বাংলাদেশের স্বপ্ন মরে যাবে। সে কারণে আমি কথাটা বলেছিলাম। আর সেকেন্ডারি কথা যেটা বলছেন, প্রশাসনকে বুড়ো আঙ্কেল দেখিয়ে আপনি, জি এটা সত্যি, আমি এটা কনফেস করছি, আমি মিথ্যা বলবো না। আপনি কি রিগ্রেট করেন যে এই কাজটি করা আপনার ঠিক হয়নি? না না, আমি এটা যুক্তি দেখাচ্ছি, এটা আমি জনসভায় বলেছি। জি, আমি একদিন মুখ খুলি নেই, আমি এই জনসভায় বলেছি যে কেন। এটার খুবই সত্য কথা, এই লং মার্চ, গোলাম আজম আর নিষিদ্ধ পল্লী, এই 3টা ঘটনার আগে বাংলাদেশের কোনো পত্রিকা আমার নামে একটা নেগেটিভ কথা লেখে নেই। আমার জীবনে আমি কাউকে ভালো করে থাপ্পড়ও দিইনি, এটা আমার এলাকার মানুষ জানে। যারা আমাকে গুলি করেছে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। বিএনপি আমি থাকানো অবস্থায় 2001 পর্যন্ত পরে এত অত্যাচার করেছে আমাদের পরিবারের উপরে। আমার ভাইয়ের 300 গরুর দুধের বান কেটে দিয়েছে, রাজহাঁসের গলা হাঁস কেটে দিয়েছে অর্ধেক। আমার ভাইয়ের 3 কোটি টাকা নিয়ে গেছে। আমার মাকে রাত্রেবেলা বাসা থেকে পালিয়ে বেড়াতে হয়েছে, কারণ বাড়ির ভিতরে গুলি করেছে। আমি ফিরার পরে কিন্তু কাউকে একটা ফুলের টোকাও দিইনি, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ দেখবেন। হ্যাজ ট্রু যে আমি লং মার্চ আটকে ছিলাম, আমি কনফেস করছি। কেন আটকেছিলাম এটা প্রশ্ন, একদিন আমি বলিনি, আজকে বলার সময় গেছে, বিকজ আই এম 55, মেবি আই উইল গো টুমরো। আজকে আছি, কালকে সকালে আমি হয়তো এখানে যাওয়ার সময় মরে যাব, আমি এটা বিশ্বাস করি। লং মার্চের আগের দিন সরকারের কাছে একটা খবর আসে যে ফেনীর কোনো এক জায়গায় ম্যাডাম খালেদা জিয়ার যে গাড়ি বহর, এই গাড়ি বহরতে জামাত ইসলামও ছিল। কিন্তু উনি জানতেন কি জানতেন না, বিএনপি নেতা জানতেন কি, এটা আমার মতো লোকের জানার কথা না। সেখানে ওনার গাড়ির 4টা-5টা পরে 3টা বাস ছিল, ওই বাসে মাটি কাটার লেবার ছিল। ফেনীর কোনো এক জায়গায় যখন এটা ক্রস করবে তখন বম ব্লাস্ট হবে এই 3টা গাড়িকে বেস করে, এবং এখানে 70-80 জন লোক মারা যাবে। সরকারের কাছে খবর ছিল, সরকারের কাছে খবর ছিল। সরকারের কাছে খবর আপনি জানলেন কেমনে? আমি একটু বলি, আমি তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমি একটু বলি। মানে আপনাকে জানানো হয়েছে, এমপি কে জানানো হয়েছে? আমি একটু বলতে দেন, তারপর আমি তখন এখানে 2টো জিনিস কাজ করেছে। এক, তখন বিরোধী নেত্রী খালেদা জিয়া, ওনার নিরাপত্তার একটা ব্যাপার, প্লাস যদি ওনার নলেজে থেকে থাকে, তখন শুনেছি আমি, যেটা আমার হাইকমান্ড থেকে আমাকে জানা হয়েছে, চিটাগাঙ্গে ছিলেন সাকা চৌধুরী, ঢাকায় ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব। এই ঘটনা ঘটার পরেই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে যে খালেদা জিয়ার উপরে হামলা হয়েছে, 70 জন মারা গেছে, দেশে একটা অ্যানার্কি করা হবে, তৃতীয় শক্তির মাধ্যমে ক্ষমতা আসার একটা প্রক্রিয়া। যখন
এটা জেনেছে সরকার, তখন এটা আটকানোর ক্ষমতা সরকারের ছিল না। তখন আপনি দেখবেন আলাল ভাই এখানে বসা, আমরা কিন্তু লং মার্চ আটকে দেই নাই, আমরা লং মার্চের টাইমটা ডিফারেন্স করে দিয়েছি। 3 ঘন্টা আটকে দিয়ে ওই সময়টা গভর্নমেন্ট ওই জায়গাটাকে সিকিউর করেছে, তারপর কিন্তু গাড়ি তার মতো চলে গেছে। শামীম ওসমান যা বলছেন যে আসলে শামীম ওসমান যা বলছেন সেটি বিশ্বাস করলে আসলে বলতে হয় যে সরকারের চেয়েও একসময় আপনার ক্ষমতা অনেক বেশি ছিল। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে জনাব শামীম ওসমানের বক্তব্যের প্রেক্ষিতে। আলাল ভাই আপনি? না, শামীম ওসমান ভাই যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সূত্র ধরে আমি একটু বলতে চাই যে স্পষ্টবাদী হিসাবে ওনার সুনাম এবং দুর্নাম দুটোই পাশাপাশি রয়েছে। তবে আমি একটি ঘটনার কথা এখানে উল্লেখ করতে চাই। একটা সময়ে দেশের বাইরে উনি যেটা বললেন যে 2001-এর পরে ওনার জীবনটা অনেক বিপর্যস্ত হয়েছে, বিএনপির লোকেরা ওনাদের অনেক ক্ষতি করেছেন পারিবারিকভাবে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে 2001 সনের 13ই ফেব্রুয়ারি মালিবাগে মির্জা আব্বাসের নেতৃত্বে আমি ছিলাম সাথে, একটি মিছিল হচ্ছিল। সেই মিছিলে আওয়ামী লীগের তৎকালীন এমপি ডাক্তার ইকবালের নেতৃত্বে গুলি করা হয়েছিল। সেই গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে আমিও একজন। আমার শরীরে এখন ওই অনেকগুলো স্প্রিন্টার রয়ে গেছে, প্রায় 40-42টার মতো। আমার মেজর অপারেশনও করতে হয়েছে আমার স্পাইনে। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম। তো আমিও কিন্তু এরকম রাজনৈতিক আক্রমণের শিকার থেকে বেঁচে আসা একজন ব্যক্তি। কিন্তু এর মাঝখানে একটা ভালো স্মৃতি আছে, সেটা হচ্ছে যে সংসদীয় টিমের প্রতিনিধি হিসেবে আমরা একবার কানাডায় গিয়েছিলাম। সেখানে গিয়ে শামীম ওসমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে। এবং সেইখানে আমি যাদের নামে ওই ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, আমার পাশে 4 জন মারা গেছেন, 5 জন, একজন মহিলা সহ, যুবদলের একজন কর্মী, শ্রমিক দলের 2 জন, বিএনপির একজন এবং মহিলা, এরা মারা গেছেন। একজন পুলিশও মারা গিয়েছিলেন সে মালিবাগের মোড়ের ঘটনা, ডাক্তার ইকবালের গুলির। সেই মামলায় আমি যে বাদী হয়েছিলাম, সেই মামলার আসামিরাও শামীম ওসমান ভাইয়ের সঙ্গে ওইখানে আশ্রয় নিয়েছিলেন, অথবা ওনার সঙ্গে ওইখানে ঘটনাক্রমে দেখা হয়েছে। সেই জায়গাটাও আমার সঙ্গে তাদের পরিচয় হয়েছে। বাট সেখানেও কিন্তু আমরা হৃদ্যতাপূর্ণ পরিবেশেই কথা বলেছি। আমি বুঝি যে মতের ভিন্নতা, মতের বিরোধিতা, দ্যাটস দ্য আর্ট অফ ডেমোক্রেসি। এইটার মধ্যে সংঘাত বা অন্য যা কিছু যারা করে তাদেরকে ওই 16 ডিভিশন হিসাবেই ধরা উচিত। এরা হয় আমার ঘাড়ে ভর করে, নয় শামীম ওসমানের ঘাড়ে ভর করে, আরেকজনের উপর ভর করে। শামীম ওসমানকে বিএনপি থেকে বড় শত্রু মনে করেন কেন? যেহেতু সেই লং মার্চটি আটকে রাখার পরে শামীম ওসমানকে দেশেই থাকতে দেওয়া হয়নি 2001 থেকে 2006 সাল পর্যন্ত। না, দেশেই থাকতে দেওয়া হয় না, মানে উনি দেশে থাকতে ভয় পেয়েছেন। আবার আপনার ক্ষমতা আসলে উনি দেশ থেকে চলে যাবেন। দেশে থাকতে যদি উনি আতঙ্ক বোধ করেন, সেটা তো আমাদের ধরে রাখার কিছু করার নাই। কারণ ওনাদের দলের মধ্যেই আভ্যন্তরীণ ক্ষেত্রে ওনার অনেক শত্রু আছে, কেন্দ্র থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত। আপনার ক্ষমতা তাদের পক্ষ থেকে হুমকিটা আছে। এবং কেন গিয়েছেন বিদেশে এটা বলতে পারবো না, তবে জানার বা এরকম কোন সাহায্য আমাদের করার সুযোগ থাকতো তখন অবশ্যই আমরা করতাম। একটি জনসেবামূলক পরিবারের সদস্য হিসেবে উনি কেন দেশের বাইরে? আপনি কি খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন যে আপনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে থাকতে পারেননি কেন? আমি দেখেন 2001-এর 16ই জুন বম ব্লাস্ট হয়েছে। রাইট, যারা বম ব্লাস্ট ঘটিয়েছিল আমি বলবো না যে বিএনপি ঘটিয়েছে, বাট ইটস ট্রু এই মামলার স্বীকারোক্তি যে দিয়েছে সে বিএনপির নেতা, ডেভিডের আপন ছোট ভাই, হি ওয়াজ ইনভলভড। তার স্বীকারোক্তি দেওয়া হয়েছে লিখিত এবং 164 করেছে। আমি এখন ডেভিডের ছোট ভাই 164 করেছে দেখে আমি বলবো না যেটা খালেদা জিয়ার নির্দেশে করেছে, বাট আই এম সরি টু সে, আমার কষ্ট লাগে বলতে যে মুফতি হান্নান কয়েকদিন আগে কোর্টে বলেছে আমাদের বারের প্রেসিডেন্ট সামনে যে আমার নিয়ে টানাটানি করেন কেন, বিএনপির ম্যাডামরে যা জিজ্ঞেস করেন আর তারেক রহমান সাহেব জিজ্ঞেস করেন নারায়ণগঞ্জে বোম মারতে বলছে কে। এখন আমি হয়তো যখন মানুষ বিপদে পড়ে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনি আপনার দেশে থাকতে পারছেন, কারণ সেই দিন আমি যখন রাত্রে 4:30টার সময় 1 লক্ষ ভোটের ডিফারেন্সে পাশ করেছি, রাত্রের বেলায় যে আমার সেই ভোটের বাক্স লাথি দিয়ে ভেঙে আমার লোকজনকে মেরে ওখান থেকে বের করে দেওয়া হলো। পাবলিক না, প্রশাসন, সেনাবাহিনী, স্ট্রেট বলছি আপনাকে। আমি যখন এটার প্রতিবাদ করতে গেলাম আমার 2 কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হলো থানার ভিতরেই। ভেরি গুড। এরপর আমি যে বললাম যে কেন, কি হয়েছে, আমি গ্রেটফুল টু আল্লাহ, আমি যা বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো। তখন ছিলেন ওখানে ব্রিগেডিয়ার জেনারেল আকবর সাহেব, পরে ডিজিএফআই চিফ ছিলেন, আর একজন কর্নেল ছিলেন। উনি আমাকে বললেন শামীম ভাই আপনি এখানে আর দাঁড়িয়ে থেকে না, চলে যান। বললাম কোথায়, কেন? বললো আপনি চলে যান। বললাম কেন যাব? তখন বললো যে মেরে ফেলা হবে। আমি কে মারবে? বললো আমরাই। তখন আমি আমার পার্টির হাইকমান্ডকে এটা জানাই,
জানানোর পরে আমাকে উনারা বললেন যে আগে জীবনটা বাঁচাও, কারণ যারা 21-16 জুনের বম ব্লাস্ট ঘটিয়েছে সেই শক্তি হয় বিএনপি ঘটিয়েছে, না হয় ওনার সাথে জামাত ছিল, সেই শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা এসছে। আমি ক্ষমতায় থাকা অবস্থায় যারা আরডিএক্স ফুটিয়ে আমাকে মারতে পারে, 20 জন মানুষ মারা গেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে কি আপনি আবার বিদেশে চলে যাবেন? আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আবার বিদেশে যাব কিনা সেটা এখন দেখতে হবে, যে 21 আগস্টের মতো ঘটনা বিএনপি আবার ঘটানোর শক্তি রাখে কিনা। 21 আগস্টের মতো ঘটনা বিএনপি আবার ঘটনার শক্তি রাখে কিনা সেই প্রশ্ন। আল ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি, আপনি এটিকে আবার বলেন যে 21 আগস্টের ঘটনার মতো শক্তি বিএনপি রাখে কিনা, সেটা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি প্রশ্নটি আরেকভাবে করতে চাই যে বিএনপির বিভিন্ন জনসভায়, বর্ধিত সভায় বা সংবাদ সম্মেলনে সাগররুনির হত্যাকাণ্ড এবং অন্যান্য হত্যাকাণ্ড নিয়ে যত আওয়াজ তোলা হয়, 21 আগস্ট 2004-এর ঘটনাটি আসলে সেরকম ভাবে বিএনপি সামনে আনে না। আবার শামীম ওসমান এখনই বললেন যে সেই রকম কোন ঘটনা বিএনপি আবার ঘটাতে পারবে কিনা, এর দায় কি আসলে বিএনপিকে নিতে হবে ঐতিহাসিকভাবে? না, এখন শামীম ওসমান সাহেব যে দলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন, সেখানে প্রতিপক্ষ হিসেবে উপযুক্ত দল তো বিএনপি, তাদের ঘাড়ি তো চাপাতে হবে। তবে এখানে দুটো জিনিস একটু আইনগত ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। খুব সংক্ষেপে আমি বলি, উনি যেটা বলার চেষ্টা করেছেন যে 161, 164 ইত্যাদি ব্যাপার, এই চাষাড়ায় ওনাদের আওয়ামী লীগ অফিসে যে বিস্ফোরণটা হয়েছিল, তখন আওয়ামী লীগ পরিপূর্ণভাবে ক্ষমতায়, বিএনপি তখন বিরোধী দলে। পরিপূর্ণ মানে ক্ষমতার একদম শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে তখনই মালিবাগে গুলি, এরপরে চাষাড়ার এই ঘটনা, অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, আওয়ামী লীগ যতদিন থাকে অতদিন মানুষ থাকে। হ্যাঁ, আর সেই জায়গাটায় হঠাৎ করে আবার যেই 2 মাস থেকে শামীম ভাই ঠিক কথা শেষ প্রান্তে এসে 21 আগস্টে চলে গেলেন, মানে বিএনপির উপরে এটা চাপাতে হবে। 161 যেটা সিআরপিসি, সেটা হচ্ছে আপনার পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্ট, রাইট। 164টা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্টেটমেন্ট, আপনি জানেন। আর রিট্রাক্ট করা সেই স্টেটমেন্ট থেকে সেটারও একটা প্রভিশন আছে, ওটা হলো 167। সেই রিট্রাক্টমেন্টে মুফতি আব্দুল হান্নান বলেছে যে টানা 420 দিন পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে আমার কাছ থেকে কথা বের করা হয়েছে, আমি তারেক রহমানের নাম এখানে সম্পৃক্ত করি নাই কোথাও। যে কথাটা উনি বলার চেষ্টা করেছেন, উনি এর আগের যে স্টেটমেন্টটা সেইটা বলেছেন, কিন্তু রিট্রাক্টমেন্ট যেটা সেই সম্পর্কে তথ্যগত একটু অসম্পূর্ণতা এখানে রয়েছে। আর 21 আগস্টের কথা যেটা বলেছেন, সেটা নিয়ে কোনো কথা বলা, এখানে আমি আগেই আমার পেশাগত পরিচয় আপনাকে দিয়েছি আইনজীবী হিসেবে। হ্যাঁ, আইনজীবী হিসেবে সেটা ব্যাপারটি এখনো কিন্তু বিচারাধীন, আপিলের পর্যায়ে রয়েছে। এটা নিয়ে কোনো মন্তব্য করা আমার উচিত হবে না। তবে এটা নিয়ে পুনঃ তদন্ত করে রিটায়ারমেন্টে চলে গেছে, প্রায় অবসরের চেয়েও বেশি অতিরিক্ত সময় জীবনের পার করেছেন সেরকম একজন লোক, যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, সে আব্দুল কাহার এখন সাহেবকে এনে তারপরে আবার পুনঃ তদন্ত করে বিএনপির নেতাদের নাম ঢুকানো হয়েছে, জনাব তারেক রহমান সহ। আলাল ভাই, যেটি জনাব শামীম ওসমান বারবার জানতে চাইছিলেন যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশগ্রহণ করবে কিনা, বিএনপি অংশগ্রহণ করবে কিনা, এটা রকিবউদ্দিন সাহেবদের আচরণ কি রকম হয় সেটা দেখার কতদিন পর্যন্ত আচরণ বিষয় রয়েছে। না, এই নির্বাচনের তারিখ তফসিল ঘোষণার পরেও কি ওনারা এরকম বসংবদ্ধ থাকেন, নাকি এরশাদ সাহেবের কথিত মতে মেরুদণ্ড আছে কিনা হাত দিয়ে দেখবেন, এটার উপরে নির্ভর করে। তবে বিএনপি সবসময় স্থানীয় সরকারের সকল পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছে, সেদিক থেকে আমরা আশাবাদী যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। জনাব শামীম ওসমান, আমরা একটা ছোট্ট প্রশ্ন করবো আলাল ভাইকে। জি, জাতীয় নেতা, আমি হলাম ছোটখাটো থানার নেতা। আমরা কতদিন এভাবে ঝগড়া করব? এই করতে করতে কিন্তু মানুষ কিন্তু এখন পলিটিশিয়ানদের সম্মান করে না। আলাল ভাই কিন্তু ঝগড়া আলাল ভাই না, আমি আমাদের পলিটিশিয়ানদের কথা বলছি। ইন এ সেন্স, পলিটিক্স এবং পলিটিশিয়ানস এটা কিন্তু খুব সম্মানের একটা ব্যাপার। রাজ্যের নীতি নির্ধারক যারা তা প্রকাশ করবে। আমরা যদি রাজনীতিকে এইভাবেই নেই যে আমরা মানুষের সেবা করব, নিজের আখের গোছাবো না, রাজনীতিটা ভালো করা যায়। 21 আগস্টের ঘটনাটা, যেটা বাংলাদেশের জাতির কনকের কন্যা, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, তার উপরে গ্রেনেড হামলা হলো। সেই গ্রেনেড হামলায় জজ মিয়ার নাটক সাজানো হলো। কেন সেদিন যদি বিএনপিটা ঘটিয়ে না থাকে, তাহলে জজ মিয়া সাজালো কেন?
জজমিয়া নাটক কেন সাজানো হয়েছে সেই প্রশ্নটি আসলে অনেকবারই করা হয়েছে। আলাল ভাই সেটা উত্তর দিয়েছেন যে তিনি আইনজীবী হিসেবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করবেন না। শামীম ভাই, আমাদের অনেকগুলি প্রশ্ন আছে দর্শকদের, আমি একটি একটি করে যাই, আপনি যদি খুব দ্রুত আমাদের হাতে 1.5-2 মিনিটের মতো সময় ছেড়ে যদি বলেন। 7 খুনের ঘটনায় নূর হোসেনকে শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে, ত্বকী হত্যা মামলা আপনার পরিবারের সদস্য জড়িত বলে জোরালো অভিযোগ রয়েছে, সর্বশেষ স্কুল শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় জনাব সেলিম ওসমানকে বাঁচাতে মাঠে আপনি সক্রিয় ছিলেন, সেই অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। দেশব্যাপী নিন্দার ঝড় উঠলে আপনি স্থানীয় হেফাজতে ইসলামীকে মাঠে নামিয়েছেন, শোডাউন করেছিলেন বলেও অভিযোগ করছেন। এগুলি হচ্ছে আমি আসলে রিয়েলি আমি ফ্যান্টাস্টিক পারসন না। জি, আমার কথা হেফাজত চলে, জি, আমার কথা নারায়ণগঞ্জে বিএনপি চলে, রাইট, আমার কথা সবাই চলে। হেফাজত আমার কথা চলে, বিএনপি আমার কথা চলে, পুলিশ র‍্যাব সবাই আমার কথা চলে। আমি এত পাওয়ারফুল, কিন্তু লোক মনে সব আমার। জি, হ্যাঁ। আসেন, প্রথম 7 মার্ডারে শামীম ওসমানী প্রথম ব্যক্তি যে জার্নালিস্টদের সামনে বলেছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে কি জানে না সেটা আমি জানি না। আজকে আমার এই ছোট্টটুক কথাটা, আমি সরকারি দল এমপি, আমাকে কিন্তু বলা উচিত ছিল না, বাট আমি সত্য কথা বলেছি, এবং আজকে আদালতে সেই কথাটাই স্বীকারোক্তি এসছে এবং সেটাই প্রমাণিত হয়েছে যে আমার কথাই সত্যি ছিল, এবং এইটা বলার কারণে আমাকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়েছে। রাইট। সেকেন্ডলি আসেন ত্বকীর ঘটনা। ত্বকীর ঘটনায় যেই মেয়ে পাশে বসা ছিল, তার ছবি, তার ঘটনার সমস্ত কিছু দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে। আমি অনুরোধ করব বিচার করা হোক, যদি আমার পরিবারের কেউ সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া হোক। শ্যামলকান্তি ভক্ত সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটা স্কুল শিক্ষককে আটকে রাখা হলো, ঠিক আছে? কারা? হাজার হাজার মানুষ, প্রায় 15 থেকে 20,000 লোক জুতা বল্লম নিয়ে। কেন? সে একটা ছাত্রকে মেরেছে। মারতে 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 যখন একটা পর্যায়ে গেছে, তখন বলা হয়েছে তোর আল্লাহও নাপাক, তুইও নাপাক। আমি জানি না ট্রুথ অর রং, যেহেতু এটা ইনকোয়ারি চলছে। 4টের সময় যে প্রশাসনিক কর্মকর্তারা ওই এলাকার এমপি সেলিম ওসমান সাহেবকে ডাকেন। সেলিম ওসমান ইজ এ বিজনেসম্যান, উনি পলিটিশিয়ান না, কিন্তু ওই এলাকায় উনি 11টা স্কুলের মধ্যে করেছেন, উনি নিজের পকেট থেকে প্রায় 50-20 টাকা দিয়েছেন, এবং যেই স্কুলে ঘটনা সেই স্কুলে কয়েকদিন আগে 50 লাখ টাকা দিয়েছেন। উনি কিন্তু সবাইকে নিয়েই চলেন। তো 10টা থেকে 4টা পর্যন্ত যখন একটা স্কুল শিক্ষককে উদ্ধার করা যায় না, তখন ওখানে এমপি যে কিভাবে উদ্ধার করবে লোকটাকে? ওনার জানটা বাঁচিয়েছে, এবং শ্যামলকান্তির রেকর্ড সব প্রকাশ হয়েছে যে আপনি আমার ভগবান, আপনি আমাকে বাঁচিয়েছেন। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই যে ত্বকী বললেন আর কিছু কমিউনিস্ট, সাম কমিউনিস্ট, যারা সকল কমিউনিস্ট, তারা হাসপাতালে যে শ্যামলকান্তিকে বুঝিয়েছে সেলিম ওসমান কথায় কথায় টাকা দান করেন, এই একটা সুযোগ, আপনার মেয়ের জন্য টাকা চান, তখন সে ফোন করে টাকা চেয়েছে 1 কোটি। এটাও কিন্তু রেকর্ড প্রকাশ হয়েছে, এটা আপনারা জানেন। হ্যাঁ, এবং মজার ব্যাপারটা হচ্ছে ম্যাজিস্ট্রেট গেছিলেন নারায়ণগঞ্জে তদন্ত করতে, শত শত মানুষ এই সাক্ষী দিয়েছে। আমার মনে হয় যে আপনি আপনার বক্তব্য প্রকাশ করেছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা শেষ প্রশ্ন করতে চাই। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সমর্থনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বেগবান করার আহ্বান জানিয়েছেন। বিএনপি নিজেদের এতটা দুর্বল মনে করেন কিনা যে তাদেরকে আন্দোলনে নিতে বলছেন? এই বক্তব্যের সাথে আমরা 1 মিনিটে আমরা বক্তব্য শেষ করব। সুন্দরবন হচ্ছে জাতীয় সম্পদ, এটা বিএনপির একার বিষয় না, এবং এটা একটা ইন্টারন্যাশনাল হেরিটেজ। সেই ইউনেস্কো থেকে, ইউনিসেফ থেকে যখন বারবার করে বলা হচ্ছে যেটা ক্ষতি হচ্ছে এবং সরকার আবার ডিফেন্স নিচ্ছে, ভারতের পক্ষে যেখানে কথা বলছে, সেই জায়গাটায় ভারতের অংশেও সুন্দরবন রয়েছে, কিন্তু সেই অংশ বাদ দিয়ে আমাদের অংশে ভারত কর্তৃক বাতিলকৃত একটা প্রজেক্ট, সেটাকে নেয়ার জন্য এত অতি আগ্রহ কেন? না, আপনারা আন্দোলনে নেয়ার জন্য ওদেরকে বলছেন, আপনারা নিজেরা কেন আন্দোলন করছেন না? সেটা না, ডেফিনেটলি তাদেরকে আমরা বলছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের সঙ্গে তারা যাতে অংশগ্রহণ করে, তারা যাতে অংশগ্রহণ নেয়, তারা যাতে অংশগ্রহণ নেয়। আমি একটু বলি, না এটা তো যেভাবে মানে বিএনপি যদি রামপালকে খারাপ মনে করে, বিএনপি আন্দোলন করছে না কেন? বিএনপি নিজেদের দুর্বল মনে করেন কিনা? বিএনপি দুর্বল মনে করে না, বিএনপি দুর্বল হচ্ছে হানিফ সাহেবের কথায়, বিএনপি দুর্বল হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের কথায়। 1 মিনিটে শেষ করব। জনমত জরিপ, আলাল ভাই মাত্র হজ করে আসছেন, তো সেই জায়গাটায় গেলে পরে যেহেতু মাত্র হজ করে আসছেন, দুর্বল না সবল এটা প্রমাণ হওয়ার সুযোগ উনি এই মুহূর্তে যদি হজ করে আসছেন, মাথায় টুপি আছে, উনি সরাসরি সলিড অসত্য কথা বলতে পারবেন না। আমাদের কোনো অসত্য কথা বলার সুযোগ নেই। শামসুজ্জামান দুদু যখন বলছেন বাংলাদেশের মানুষ কাশ্মীরের পক্ষে, তার মানে লস্কর তৈয়বা জাসিম মাহমুদের পক্ষে। আমার মনে হয় যে ওরা অন্য খেলা খেলে। জনাব শামীম ওসমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।